বেশ কিছুদিন থেকেই আমরা দেখছি রান্নাঘরে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, পেট্রোল পাম্পের লম্বা লাইন পড়ছে, এমনকি হরমুজ প্রণালীতে আটকে রয়েছে 22টি জাহাজ। কিন্তু এই সংকটের মাঝেই লুকিয়ে আছে ভারতের সবচেয়ে বড় সুযোগ। ডারউইন বলেছিলেন, টিকে থাকবে সে যে মানিয়ে নিতে পারবে। আজ ইরান ইসরায়েল যুদ্ধ ভারতকে সেই পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। গ্যাস নেই, তেল নেই, তাহলে এবার ভারত ঠিক কোন পথে হাঁটবে? ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা এখন ভারতের এনার্জি সাপ্লাই চেনকে জ্বালিয়ে দিচ্ছে। ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি কি আজ ভারতের এনার্জি মার্কেটে সত্যি হতে চলেছে? কেন পেট্রোল পাম্পের চেয়ে সোলার প্যানেলে আজ বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে? হরমুজে আটকে থাকা 22টি জাহাজের ভবিষ্যৎ ঠিক কি? আর কেনই বা ভারত এখন দ্রুত সোলার গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে? বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আঁচ যখন ভারতের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, তখন ভারতের মানুষ দৈনন্দিন ব্যবহারের সামগ্রীতে এক প্রকার বিবর্তন ঘটাচ্ছে। আসলে কথাতেই আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন মানুষ ভাবত গ্যাস আছে, ওতে দিয়েই রান্না হয়ে যাবে, ডিজেল রয়েছে, পেট্রোল রয়েছে, ওটা দিয়েই গাড়ি চলবে। কিন্তু যখন সেই গ্যাস আর তেলের ক্রাইসিস শুরু হলো, তখন কিন্তু মানুষ বুঝলো এগুলোকে এড়িয়ে অন্য কিছু ব্যবহারের পথ খুঁজতে হবে এবার। অবশ্য মানুষের এই ধরন সেই প্রাচীন যুগ থেকেই। তাই তো চার্লস ডারউইন তার অন দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ে বিবর্তনবাদ এই কথাটা উল্লেখ করেছেন। ডারউইন বলেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী প্রাণী টিকবে না, সবচেয়ে মানিয়ে নেওয়া প্রাণী কিন্তু টিকবে এই পৃথিবীতে। আর আজকে ঠিক সেটাই ঘটছে। এতদিন ধরে ভারতের বেশিরভাগ মানুষ ভাবত যুদ্ধ তো হচ্ছে পারস্য ও ওমান উপসাগরে, ওই ইরান আর ইসরায়েলের মধ্যে, তার আঁচ কি থোড়াই ভারতে আসবে? আর এখন সেই ভারতীয় নাগরিকরাই প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে বিশ্ব রাজনীতিতে ঠিক কী চলছে। কেননা এই যুদ্ধের আগুন এখন ভারতের রান্নাঘরে আগুন জ্বালাতে এক প্রকার বাধার সৃষ্টি করছে। তাহলে উপায়টা কি? উপায় একটাই, বিবর্তন। একসময় বানর থেকে বিবর্তনে মানুষের সৃষ্টি হচ্ছে, এবার সময় এসেছে এনার্জি সোর্স বিবর্তন করার। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে এনার্জিতে বিবর্তন সম্ভব? দেখুন, তাড়াতাড়ি কোনো কিছুই সম্ভব নয়। আপনি যেমন জন্মেই হাঁটতে শিখে যাননি, তেমনি এত তাড়াতাড়ি গ্রিন এনার্জিতে শিফট হওয়াও সম্ভব নয়। ধীরে ধীরে এখন থেকেই তার বীজ বুনতে হবে। কেননা আজ থেকে আপনি বা আমি যে গাছটায় প্রত্যেক দিন জল দেব, সেটাই একদিন আমাদের ফল দেবে। আর বর্তমান সংকটময় পরিস্থিতি তার একটা মোক্ষম সুযোগ। একটু মনে করে দেখুন, ভারতের ডিপ্লোম্যাটরা বহুদিন আগে থেকে আত্মনির্ভর হওয়ার জন্য প্রচার চালাচ্ছিল ক্রমাগত, যাতে দেশ আত্মনির্ভর হয়ে ওঠে। যে কোনো পরিস্থিতিতে যেন ভারত নিজের আখেরটা গুছিয়ে নিতে পারে। বর্তমানে সেই কাজ অনেকটাই সম্ভব হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অনেকটা যখন সম্ভব হয়েই গেছে, তাহলে আর এত ভেবে লাভটা কি রয়েছে? লাভ আছে। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার প্রভাবে ভারতে গ্যাস সাপ্লাই নিয়ে একটা বড় সংকট তৈরি হয়েছে। যদিও ভারতে দুটো এলপিজি গ্যাসের ট্যাঙ্কার এবং ক্রুড অয়েলের একটি ব্যারিয়ার এসেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের উদ্বেগ রয়েছে। কারণ ভারতে এখনও 22টি জাহাজ হরমুজে আটকে রয়েছে, যেগুলো ভারতে চলে এলে ওই এলপিজি এবং তেল নিয়ে যে সংকট রয়েছে তা পুরোপুরি মিটে যেতে পারে। তবে যুদ্ধ যদি আরও বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে ফের সমস্যার সম্মুখীন হতে হবে ভারতের আম জনতাকে। তাই এখন মানুষ ইলেকট্রিকে চালানো যায় এমন জিনিস নিয়ে বেশিভাবে কিনছে। সেই কারণেই একদিকে যেমন ইন্ডাকশন ওভেন বিক্রি বাড়ছে, তেমনি ইভি গাড়ি বিক্রিও বাড়ছে কয়েক গুণে। অর্থাৎ মানুষ এখন ধীরে ধীরে সচেতন হচ্ছে এনার্জি বিবর্তনে। আচ্ছা, এনার্জি বিবর্তন করলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? দেখুন, আমরা যদি আমাদের এনার্জি সোর্সকে পাল্টে নিই, যেমন সোলার, ইভি, গ্রিন এনার্জির ওপর জোর দিই, সেক্ষেত্রে যদি কোথাও যুদ্ধ লাগে বা এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। কারণ তখন আমরা নিজেদের দেশেই অন্য এনার্জি দিয়ে কাজকর্ম সচল রাখতে পারবো। আর বর্তমানে যে দেশ দ্রুত সোলার, ইভি, গ্রিন এনার্জিতে এগোবে, তার উন্নতি তত দ্রুত হবে। আর যে দেশ এখনও গ্যাস অয়েলে আটকে থাকবে,
তাকে কোনো না কোনো সময় ফের সংকটের মুখে পড়তে হবে। আর বর্তমানে ভারত এখন সেই বিবর্তনের মাঝপথেই রয়েছে। জানুয়ারি 2026 পর্যন্ত ভারতের মোট ইনস্টলেড পাওয়ার ক্যাপাসিটি ছিল 520.5 গিগাওয়াট, যার মধ্যে 271.97 গিগাওয়াটই আসে নন ফসিল উৎস থেকে, অর্থাৎ যে উৎসগুলো ব্যবহার করলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বা ক্ষতিকারক ধোঁয়া তৈরি হয় না এবং যেগুলো কখনো ফুরিয়ে যায় না। যার প্রধান উৎসগুলো হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং নিউক্লিয়ার এনার্জি ইত্যাদির ওপর। এছাড়াও সোলার ম্যানুফ্যাকচারিংও ভারত অনেকটা পরিমাণে এগিয়ে রয়েছে। 2014 সালে ছিল 2.3 গিগাওয়াট, এখন 144 গিগাওয়াট, যা ভারতকে এখন বিশ্বের অন্যতম বড় সোলার ইকুইপমেন্ট তৈরির কেন্দ্র হিসাবে এক প্রকার পরিচিতি দিচ্ছে। অপরদিকে এই যুদ্ধের কারণে ভারত এখন এনার্জি সোর্স ডাইভার্সিফাই করতে চাইছে, কিন্তু প্রশ্নটা হলো কেন? দেখুন, ভারত ক্রুড অয়েলের 88%, প্রাকৃতিক গ্যাসের 50% এবং এলপিজির 60% আমদানি করে, যার মধ্যে 85 থেকে 95% এলপিজি আসে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। আর বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ, তার উপর আবার সবথেকে বৃহত্তম যে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, সেখানে ইরান হামলা চালিয়েছে। ফলে একটা বিরাট আশঙ্কা তৈরি হচ্ছে ভারতের জন্য। কেননা যদি এগুলোর যোগান ঠিকঠাক না থাকে তাহলে ভারতের অর্থনীতি এক প্রকার সংকটে পড়বে এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই ভারত এই গ্রিন এনার্জির দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে যে 22টি জাহাজ হরমুজে আটকে রয়েছে তাদের ভারতে আনতে ইতিমধ্যেই নৌবাহিনী পাঠাচ্ছে ভারত। কেননা ভারতের সমস্ত মানুষকে গ্রিন এনার্জিতে নিয়ে যেতে আরও অনেকটা সময় লাগবে। ফলে ততদিন অন্তত ওই 22টি জাহাজে যে পরিমাণ তেল ও গ্যাস রয়েছে তা দিয়েই চলবে। কিন্তু শুধু এর ওপরই ভারত ভরসা করে বসে নেই। ভারত এখন বিকল্প হিসাবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও নরওয়ে থেকে এলএনজি কেনার কথাও ভাবছে। যদি তেমনটা হয় সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ারও কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। কেননা এই সমস্ত দেশ থেকে আমদানি করতে গেলে ট্রান্সপোর্টেশন কস্টও বেশি লাগবে। একটু মনে করে দেখুন, আমরা ছোটবেলায় একটা রচনা বা প্রবন্ধ খুব পড়তাম, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। এখন সেই রচনাই যেন আমাদের জীবনের এক প্রকার মরণ বাঁচনের কাল হয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন বিজ্ঞানকে হাতিয়ার করে হত্যালীলা চলছে, ঠিক তখনই ভারত কিন্তু ওই বিজ্ঞানকে আশীর্বাদ রূপে ব্যবহার করছে। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।